আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাহবাগ অবরোধ ছাত্র জনতার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। এবং মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট হয়েছে বললেন জ্বালানি উপদেষ্টা। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনের সমাবেশ থেকে এই ঘোষণা দেন তিনি। শুক্রবার দুপুর 2:45টার দিকে শুরু হয় এই সমাবেশ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে দেখা গেছে। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমাবেশ বিক্ষুব্ধ ছাত্র জনতার। তীব্র গরম উপেক্ষা করে সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ ও জুলাই অভ্যুত্থানের আহতরা। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেন তারা। আপনারা ক্ষমতায় আসলেন আর আওয়ামী লীগকে পালাতে আপনারা সুযোগ করে দিচ্ছেন, আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আওয়ামী লীগের অনেক ভূত রয়েছে, আওয়ামী লীগের দোসর রয়েছে, আওয়ামী লীগের দালাল রয়েছে, তাদেরকে পরিষ্কার করতে হবে। সর্বাত্মকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ওদের শুধু নিষিদ্ধ করলেই হবে না, ওদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সমাবেশস্থলে হাসনাত আব্দুল্লাহকে দেখতেই গলা ফাটিয়ে স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। আওয়ামী লীগ কিভাবে রাজনৈতিক দল হয় সেই প্রশ্ন রেখে হাসনাত বলেন, 1974 সালে আওয়ামী লীগ বাকশাল তৈরি করে দেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল। সে সময় তাদের লুটপাটের কারণে দুর্ভিক্ষে 15 লাখ মানুষের মৃত্যু হয়েছিল। 74 সালে আওয়ামী লীগ নেতা কর্মীদের লুটপাটের কারণে 15 লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। হাসনাতের ডাকে সাড়া দিয়ে সমাবেশ শেষ হতেই স্লোগানে শাহবাগ মোড়ের দিকে এগোতে থাকে ছাত্র জনতা। আওয়ামী লীগের চ্যাপ্টার 5 আগস্টে ক্লোজ হয়ে গেছে বলেও দাবি করেন তারা। এর আগে 8 মে রাতে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র জনতা। সেখান থেকেই বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। আজ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এই ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ করেছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে সংগঠনটির নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে জানিয়ে বিবৃতিতে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়। মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট হয়েছে উল্লেখ করে গ্রামীণ কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। আজ বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটি এর ড্রেজিং কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে
তিনি মন্তব্য করেন। এ সময় বরিশালের মিরগঞ্জে বহুল প্রত্যাশিত ব্রিজের নির্মাণ কাজ চলছে বলেও জানান উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পরিদর্শনকালে উপস্থিত নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধভাবে কেউ বালু উত্তোলন করলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এ সময় জনকল্যাণে উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বানও জানান নৌপরিবহন উপদেষ্টা। গত 15-20 বছর ধরে যে উন্নয়ন হয়েছে সেটা শুধুমাত্র ঢাকা এবং বড় শহরে হয়েছে, এবং ওই যে তেলা মাথায় তেল যেখানে আছে, রাস্তা আছে, সেখানে মেট্রো হয়েছে, যেখানে নানান রকম জিনিস হচ্ছে, মেগা প্রকল্পের নামে নানান রকম হয়েছে, এবং এগুলো করা হয়েছে প্রধানত যে এগুলো সরকারের অর্থ আত্মসাৎ করার জন্য এইসব প্রকল্প। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে স্মার্ট প্রযুক্তির 60টি নতুন মডেলের ফ্রিজ এনেছে দেশি ব্র্যান্ড ওয়ালটন। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন কর্পোরেট অফিসে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এসব ফ্রিজ উন্মোচন করেন। এসব ফ্রিজের মধ্যে 8-in-1 কনভার্টিবল মোডের ডলবি সাউন্ডযুক্ত অ্যান্ড্রয়েড অপারেটিং 21.5 ইঞ্চি ডিসপ্লে স্মার্ট রেফ্রিজারেটর যেমন রয়েছে, তেমনি IoT ও AI ডক্টর সহ সর্বাধুনিক ফিচারে 3 ডোরের সাইড বাই সাইড মডেলের স্মার্ট রেফ্রিজারেটরও রয়েছে। বাজারে অন্যান্য ব্র্যান্ডের বড় ডিসপ্লের ফ্রিজের দাম 3 লাখ টাকার বেশি হলেও ওয়ালটনের ক্ষেত্রে দাম পড়বে মাত্র 2 লাখ টাকা। এসব ফ্রিজে 1 বছরের রিপ্লেসমেন্ট সহ কম্প্রেসরে 12 বছরের গ্যারান্টি থাকছে। পাশাপাশি মিলবে 5 বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবার সুবিধাও। নিত্যপণ্যের বাজারে টানা কয়েক মাস ধরে চলা অস্থিরতার রেশ কিছুটা কমেছে, তবে চাহিদা অনুযায়ী গ্রীষ্মকালীন সবজির সরবরাহ না থাকায় নাগালের মধ্যে নেই সবজির বাজার। মাছ, মুরগি ও মুদি পণ্য বিক্রি হচ্ছে আগের দামে। উঠতি বাজারের এই স্থিতিশীলতায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে রাজধানীর বাজারগুলোতে। সালমান খন্দকার সবুজের ক্যামেরা রিপোর্ট করছেন আশরাফুল ইসলাম। রমজানে যে দামটা ছিল তখন একটু মধ্যবিত্ত যারা বা নিম্ন মধ্যবিত্ত যারা তাদের হাতের নাগালেই ছিল। রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারের ক্রেতা জোবাইরের মতো অধিকাংশ মানুষের অভিযোগ, গেল রমজানে নিত্যপণ্যের বাজারে যে স্বস্তির দেখা মিলেছিল তা হারিয়েছে সরকারের বাজার মনিটরিংয়ে গাফিলতির কারণেই। রমজানের পর থেকে ধারাবাহিকভাবে নিত্যপণ্যের দাম বাড়তে থাকলেও এ সপ্তাহে স্থিতিশীলতা ফিরেছে। আগের দামে বিক্রি হওয়া জিনিসপত্র ক্রয়ে অনেকেই অভ্যস্ত হলেও কেউ কেউ অভিযোগও জানিয়েছেন। রমজানের 10-15 দিন পর থেকেই বাজার দেখলাম হঠাৎ করে আবার চওড়া হয়ে গেছে। মাছ বলেন কিংবা সবজির দাম বলেন, সব কিছুই আসলে ঊর্ধ্বগতি দেখতেছি, নিম্নগতি দেখতেছি না। যেমন হচ্ছে আপনার পেঁপে নর্মাল, যদি আমি গত বছরের কম্প্যারিজন করি, গত বছরের রমজানের 1-1.5 মাস পরও পেঁপে আমি মনে হয় না 80-90 টাকাতে কোনো দিন কিনছি, এখন হচ্ছে 80 টাকার নিচে কিনা যাচ্ছে না। সো আমার মতে মনে করতেছি যে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা, তাদের আসলে জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, আর দামটা এখন একটু আমার কাছে চওড়াই মনে হচ্ছে। আমরা তো হিমশিম খেয়ে যাইতেছি, আমরা তো মানে না খেয়ে থাকার মতো অবস্থা, বুঝছেন। বাজার মানে এমনই, একটা সবজির দামও তো কমে না। সবজি বলেন, মাছ বলেন, মানে সব কিছুই আপনারা তো এটা কোনো মানে নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না। এটার কারণটা হলো, আমি কি বলবো, আপনাদের সরকারের কোনো উদ্যোগ নাই এটার পিছনে, বুঝছেন। বড় কর্মকর্তা যারা আছে তারা যদি আইসা একটু বাজারটা নিয়ন্ত্রণ করে মাঝে মাঝে, তাহলে দেখবেন যে অনেক হবে। কিছুই তো করে না, দিন দিন শুধু বাড়ছে। আমি সাধারণত দেশি মাছ খেতে পছন্দ করে, তো এটা একেবারে রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, দিনকে দিন রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। বর্তমানে রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজির দামই 80 টাকা ছাড়িয়েছে। বাড়তি ডিমের দামও ধীর গতিতে হলেও বাড়ছে মরিচ, পেঁয়াজ, ভোজ্য তেল সহ মুদিপণ্যের দামও। তবে গত কয়েক মাস ধরে একই দামে বিক্রি হচ্ছে গরু ও মুরগির মাংস। বাজারে চাহিদার শীর্ষে থাকা ব্রয়লার মুরগির দামও প্রায় প্রতি সপ্তাহে নিয়ম করে ওঠানামা করছে। একই অবস্থা মাছের বাজারেও। তবে বিক্রেতাদের দাবি, জিনিসপত্রের দাম রয়েছে নাগালের মধ্যেই। ভাই, আগে সমুদ্রের মাছ যে দাম বেচছি একই এই দামই বেচতেছি, এটা দামও বাড়াও নাই কমেও নাই। গত সপ্তাহে যা দাম ছিল মুরগির, এই সপ্তাহে কি দাম, একটু দেশি মুরগির দামটা বাড়ছে। আর উদ্দেশ্য হলে দেশি মুরগি যে দেশ গ্রামে গৃহস্থে ধান কাটে, দেশি মুরগি পাওয়া যাচ্ছে। ব্রয়লার মুরগি আপনার 200 টাকা, আর সোনালি কক আপনার 310, 280 টাকা বিক্রি করতেছি, আর ব্রয়লার 190 টাকা বিক্রি,
আর লেয়ার মুরগি আপনার 220 টাকা 320 টাকা বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, সরকারের নির্দেশনা অমান্য করে জিনিসপত্রের ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি সব শ্রেণী পেশার মানুষের। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। এবারে জেলা সংবাদ। বরিশাল ও পাবনার ঈশ্বরদী সহ সারা দেশে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে চলমান এই অবস্থা অব্যাহত থাকতে পারে আগামী 3 দিন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.5 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় 0.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। এমন তীব্র গরম ও আর্দ্রতায় দিশেহারা হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে পাবনার ঈশ্বরদীতে আবারও শুরু হয়েছে মাঝারি তাপপ্রবাহ। বিকেলে উপজেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.8 ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, চলমানি দাবদাহ আগামীতে আরও বৃদ্ধি পাবে। এদিকে তীব্র এই গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। সঙ্গে উপজেলার হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে বৈষম্য বিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলার শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 এর বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কায়ুম খান জানান, আগামী 26 মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এছাড়া হত্যা ও হত্যা চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতারকৃতের বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। এর আগে আজ ভোরে জেলা শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর 3924, এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে। এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করছে। অদ্য কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয়। আয়ুর আবেদনের প্রেক্ষিতে আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় ছাত্রদল পরিচয়ধারী 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল নগরীর চকবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এই বিষয়ে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সগির হোসেন জানান, গতকাল নগরীর চকবাজার এলাকা থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে ছাত্রদলের 3 জন তুলে নিয়ে যায়। পরে অপহৃতের বড় ভাই হাফিজুর রহমানের কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। হাফিজুর বিষয়টি পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় বাজার রোডের কাঠের গলি থেকে মোস্তাফিজুরকে উদ্ধার ও অপহরণে জড়িত 3 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এদিকে উদ্ধারকৃত মোস্তাফিজুর 5 আগস্টের পরে দায়েরকৃত কয়েকটি মামলার আসামি হওয়ায় তাকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। অবৈধভাবে মায়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইলেকট্রনিক ডিভাইস সহ 6 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। বিকেলে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার কাফকো জেটি সংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি সন্দেহভাজন নৌকায় তল্লাশি চালিয়ে 10টি ওয়াকি টকি ও চার্জার, 2টি সাবমার্সিবল পাম্প এবং পাচার কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা সহ 6 পাচারকারীকে আটক করা হয়। এদিকে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ড। যাচ্ছে খেলার সংবাদে। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। আজ বিষয়টি নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টুর্নামেন্টের খেলা পুনরায় শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এর আগে গত 8 মে দিল্লিতে অনুষ্ঠিতব্য দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি নিরাপত্তাজনিত কারণে মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এদিকে ভারত পাকিস্তানের চলমান পরিস্থিতি বিবেচনায় সরিয়ে নেওয়া হয়েছে পিএসএলও। পাকিস্তান সুপার লিগের বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের 15তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও 16তম স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার। তবে ইপিএল এ চরম ব্যর্থতার পরিচয় দেয়া এই দুদলই এখন খেলবে ইউরোপা লিগের ফাইনালে। গতকাল রাতে ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে 4-1 গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে 2 লেগ মিলিয়ে 7-1 গোলের জয়ে ফাইনালে উঠেছে রেড ডেভিলসরা। অন্যদিকে সেমিফাইনালের আরেক ম্যাচে বোদো গ্লিম্টকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে টটেনহ্যাম। 2 লেগ মিলিয়ে 5-1 গোলের জয়ে ফাইনালে নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের দলটি। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাহবাগ অবরোধ ছাত্র জনতার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। এবং মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট হয়েছে বললেন জ্বালানি উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।